নেতানিয়াহুর আর কোনো যাওয়ার জায়গা নাই, নেতানিয়াহু আর তওবা করবে সেই সুযোগও নাই, ওরে এইটাই খেলতে হবে। আবার ট্রাম্পকেও এই এক্স্যাক্টলি। খেলা খেলতে হইতেছে, আর ট্রাম্প তো বলতে পারবে না যে না ভাই ইরানে গেছি ভুল হয়েছে, ওকেও এখন দেখাইতে হবে যে না ভাই জিতছি। এইটা খুব ক্রেজি একটা অবস্থা। নেতানিয়াহু গভর্নমেন্ট একদিনও টিকতে পারবে না এরা যদি সমর্থন সরায়। এটা শুনতে মনে হচ্ছে কনস্পিরেসি থিওরি, রাইট? কিন্তু এইটা সত্যি। ইরান যুদ্ধের বিরুদ্ধে প্রচুর হুম। আন্দোলন হচ্ছে, এত আনপপুলার একটা যুদ্ধে আমেরিকা জড়াইলো কেন? বর্তমানে আমরা 1 মাস পার হইলাম ইরান, আহ, আমেরিকা, ইসরায়েল যুদ্ধে। জি। যা কিছু হয়েছে গত গাজা গণহত্যা থেকে শুরু করে এখন পর্যন্ত, জি। তাতে কি হুম হুম। ইসরায়েল আসলে তার শক্তি ক্ষমতা দখলে পৃথিবীতে সম্প্রসারিত হচ্ছে না সংকুচিত হচ্ছে? এইটা খুব ক্রেজি একটা অবস্থা। আমি মনে করি ইসরায়েলের মেজরিটি লোকজন তারা অবশ্যই এই উগ্রবাদী আইডিয়াটাকে অ্যাকসেপ্ট করে না। এবং এইটা আরেকটা কারণ যে নেতানিয়াহু ইজ ভেরি ডেসপারেট, যে সে যদি ক্ষমতাচ্যুত হয় তাহলে পরের দিনই সে জেলে যাবে। তার বিরুদ্ধে মামলা আছে অনেক। আজকে থেকে 5 বছর আগে যদি চলে যান আপনি, আপনি দেখেন জাতিসংঘে যতগুলো রেজলিউশন হইতো, মানে এর আগেও তো প্যালেস্টাইনিয়ান ইন্তেফাদা হয়েছিল, তাই না? প্রতি 2 বছর পর পরই আমি দেখতেছিলাম, আপনার সাথে বোধহয় একটা সাথে প্যালেস্টাইনের ইতিহাস নিয়ে কিছু কথা বলছিলাম। তো গত 10 বছরে দেখবেন যে প্রতি 1.5-2 বছর পর পরই ওয়েস্ট ব্যাংকে একটা বিক্ষোভ টাইপের হয়েছে, বেশ বড় সড়ো। এবং সবগুলোর কেন্দ্র ছিল মসজিদুল আকসা। তো এই যে হয়েছিল তখন কিন্তু বারবারই দেখা যেত যে বাড়িঘর উচ্ছেদ করতেছে, বসতি সম্প্রসারণ করতেছে। আন্তর্জাতিক যেই মানে বিষয়গুলো ছিল, বিভিন্ন আইন, সেগুলোকে অগ্রাহ্য করে তারা হচ্ছে সম্প্রসারণ করতেছিল। এবং এগুলা জাতিসংঘে বারবারই, যেমন অসলো অ্যাকর্ড অনুযায়ী 3টা জোন ছিল, জোন এ, বি এন্ড সি। তো জোন জোন সি ছিল ফুল ইসরায়েলি কন্ট্রোল, আর জোন এ আর বি দেওয়া হয়েছে প্যালেস্টাইনিয়ানদেরকে। তো এই যে জোন এ আর বি দেওয়া হয়েছিল, অসলো অ্যাকর্ডটা হয়েছিল মানে তখন ছিল বিল ক্লিন্টনের আমলে। বিল ক্লিন্টন এবং আই থিঙ্ক ওইদিকে আইজ্যাক রবিন কিনা আমার মনে নাই, এবং ইয়াসির আরাফাতের মধ্যে। তো ওই যে তো আপনার যে চুক্তিটা হয়েছিল, এই চুক্তি প্রতিনিয়ত লঙ্ঘন করছে ইসরায়েল। হ্যাঁ। তো জাতিসংঘে তো অসংখ্যবার আপনার প্রস্তাবনা উঠানো হয়েছে, নিন্দা প্রস্তাব, বা যে জোর করে ইসরায়েলকে বাধ্য করা হবে মানতে। কিন্তু শুধুমাত্র আগে যেটা হইতো যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো এবং আমেরিকা সবসময় ভেটো দিত। এবং আপনি দেখবেন যে সব সময়টা, কিন্তু গত 5 বছরে, গত 3-4 বছরে পুরা ইউনিক সিচুয়েশনটা পুরো চেঞ্জ হয়ে গেছে। ইভেন ইউরোপিয়ান কান্ট্রি, আমি মনে হয়, আমার কাছে এক্সাক্ট ডাটাটা হাতে নেই, কিন্তু আমি দেখতেছিলাম যে আমেরিকা ছাড়া বোধহয় লাস্ট এরকম 1-2টা ভোট হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে, শুধু আমেরিকা একা ভেটো দিছে। আর নিরাপত্তা পরিষদের তো 5টা পার্মানেন্ট মেম্বার আর 10-12টা থাকে অস্থায়ী মেম্বার। 15 জন মেম্বারের মধ্যে আমেরিকা ছাড়া আর সবাই হচ্ছে যে ইসরায়েলের বিপক্ষে ভোট দিছে। এটা ছিল সিকিউরিটি কাউন্সিলে। আর আপনি জেনারেল অ্যাসেম্বলিতে দেখবেন যে ইউরোপিয়ান দেশগুলো, ইভেন ইউকে, ফ্রান্স, এই দেশগুলো যারা জীবনে কোনোদিন ইসরায়েলের বিরুদ্ধে যাইতো না, তারা আইদার ইসরায়েলের বিপক্ষে ভোট দিছে অথবা দে অ্যাবস্টেইনড ফ্রম ভোটিং, তারা বিরত ছিল ভোটদানে। সো আমি যেটা বুঝতেছি যে ম্যাসিভলি আপনার ওপিনিয়ন যুদ্ধে ইসরায়েল হেরে গেছে, ম্যাসিভলি। ইভেন ইউরোপের এমন সিচুয়েশন, ওরা কিন্তু মানে প্রো জায়োনিস্ট, কিন্তু স্টিল এত বেশি পপুলার আপরাইজ হয়েছে যে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ধরেন ম্যাক্রন, অথবা ইউকে প্রেসিডেন্ট, তাদের ইউকে প্রাইম মিনিস্টার, তাদের মনে হয়েছে যে না ভাই, আমার নিজের গদি টিকাইতে হইলেও আমি অন্তত শো অফ করে হইলেও হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে একটা ভোট দিতে হবে জাতিসংঘে। সো এই সিচুয়েশনে কিন্তু ওয়ার্ল্ড চলে আসছে, যে আপনি ম্যাসিভলি, আপনি স্পেনের কথা আপনি নিজে বললেন, স্পেনের প্রাইম মিনিস্টার পেড্রো স্যাnchez নাকি ওনার নাম, তো সরাসরি বলে দিছে যে না, আমরা হচ্ছে যে আমেরিকাকে আমাদের এই বেস থেকে ইরানে অ্যাটাক করতে দিব না। হুম। সো আমার মনে হয় যে ওই ট্রাম্পেরও নৈতিক। কিন্তু বেশ কিছু হাই অফিসিয়াল ইসরায়েলকে ব্লেম করছে এই যুদ্ধের জন্য, কারণ এক্স্যাক্টলি। আমেরিকা তো ইনিশিয়ালি এই যুদ্ধে লম্বা করার জন্য আসে নাই। এবং আপনি জানেন যে ওই যে তার যেই ইন্টেলিজেন্স ডিরেক্টর, নামটা ভুলে গেলাম, কয়েকদিন আগে কাট, রিজাইন। সামথিং কাট। হ্যাঁ। তো উনি উনি কিন্তু চিঠিটা লিখছে, চিঠিটা পড়ছেন হয়তো খুব সুন্দর জি। করে, যে বলছে এটা ইসরায়েলের যুদ্ধ, এটা আমেরিকার যুদ্ধ না। সো ইরান যুদ্ধে ইসরায়েল আমেরিকাকে ড্র্যাগ করে নিয়ে গেছে। সো আমার মনে হয় এই যে ওপিনিয়নটা আপনার আসলে শিফট হয়ে গেছে ইভেন আমেরিকান পপুলেশনের মধ্যে। এটা আমরা মিড টার্ম ইলেকশনে দেখতে পারবো সম্ভবত, এবং পুরো ইউরোপ জুড়ে, পুরো ওয়ার্ল্ডে, যে আপনার এই সেন্টিমেন্টটা গ্রো করছে যে ইসরায়েল আসলে বছরের পর বছর ধরে, ডিকেডস আফটার ডিকেডস ধরে একটা গণহত্যা চালাচ্ছে, একটা এথনিক ক্লিনজিং চালাচ্ছে। এবং ম্যাপ, এখন তো ভাই ইনফরমেশন আপনি আটকায় রাখতে পারবেন না। হুম। ম্যাপ গুলা মানুষ দেখতেছে কিভাবে প্যালেস্টাইনের ম্যাপ বছরের পর বছর সংকুচিত হয়েছে, আর ইসরায়েলের ম্যাপ কিভাবে আগাইছে। তো আপনি যদি
একটু আমাকে অ্যালাউ করেন, আমি কয়েকটা স্লাইড একটু দেখাইতে চাই। জি প্লিজ। আহ, খুব কুইকলি, বেশি সময় নিব না। হ্যাঁ, এই যে দেখেন, আমি এই স্লাইড গুলো আমি নিছি উস্তাদ ওয়াহাজ তারিনের মানে লেকচার থেকে। সো আই নিড টু গিভ ক্রেডিট টু হিম ফার্স্ট অফ অল। কিন্তু আমার কাছে খুব ইউজফুল মনে হয়েছে যে আমি আপনার পডকাস্টের দর্শকদেরকে খুব কুইকলি কয়েকটা ছবি দেখাইতে চাই। তাইলে আর কি ইতিহাসটা বুঝে যাবে তারা, যে 1896 সালে ফার্স্ট জায়নিস্ট কংগ্রেস হয়েছিল। এই থিওডর হার্টজেল সে ব্যক্তি জীবনে নিজে একদমই প্র্যাকটিসিং ছিল না, এবং মানে সে এইথিস্ট ছিল মূলত। কিন্তু আমি আপনাকে যেটা বলছি ভাই, এরা হচ্ছে পলিটিক্যাল কারণে ধর্মকে অপব্যবহার করে, আর কুফিরা হচ্ছে উল্টা আর কি। তো যাই হোক, এই থিওডর হার্টজেল প্রথম প্রস্তাবনা দেয় যে প্যালেস্টাইনে হচ্ছে একটা ইহুদি রাষ্ট্র হইতে হবে, যেটা ওল্ড টেস্টামেন্টে বলা আছে। এই মানে কি বলে, ধর্মীয় বয়ানটা ইউজ করলে আমাদেরকে পলিটিক্যালি এটা অ্যাচিভ করাটা ইজি হবে। সো এই এই মুভমেন্টটাই হচ্ছে জায়নিস্ট মুভমেন্ট নামে পরিচিত আর কি। এবং প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশরা বিজয়ী হয় এবং ব্রিটিশদের সাথে বেলফোর্ট ডিক্লারেশনের মাধ্যমে একটা চুক্তি হয় আপনার জিউসদের। এবং এই চুক্তিটা ছিল যেটা বেলফোর্ট ডিক্লারেশন নামে পরিচিত। এবং এই চিঠিটা, এখানে ছবিটা দেখা যাচ্ছে যে লর্ড রথসচাইল্ডকে যখন ব্রিটিশ কুইন চিঠিটা লেখেন, উনি বলেন যে আই হ্যাভ মাচ প্লেজার ইন কনভেইং টু ইউ অন বিহাফ অফ হিজ ম্যাজেস্টিস গভর্নমেন্ট। ও আচ্ছা, এটা অন বিহাফ অফ দ্য কুইন আর কি, আরেকজন লেখেন, দ্য ফলোয়িং ডিক্লারেশন অফ সিম্প্যাথি উইথ জিউইশ জায়নিস্ট অ্যাসপিরেশনস which has been submitted to and approved by the cabinet. সো এইটাকেই বলা হয় বেলফোর্ট ডিক্লারেশন, যে ওরা অ্যাপ্রুভ, এই আইডিয়াটা অ্যাপ্রুভ করছে যে প্যালেস্টাইনে তোমাদেরকে আমরা হোমল্যান্ড দিব। তো একই সাথে ওই প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন প্যালেস্টাইন আপনার হচ্ছে আরবদেরকে দিবে, এই সংক্রান্ত একটা চুক্তি কিন্তু আরবদের তখন যিনি প্রতিনিধি ছিলেন শরীফ হুসাইন, তার সাথেও ব্রিটিশরা করছিল। তো তারা একই সাথে এই এই জায়গাটা দেওয়া নিয়ে দুই তিন পক্ষের সাথে চুক্তি করছিল আর কি। তো যাই হোক, তো তারপরে ব্রিটিশরা বিজয়ী হইল, ব্রিটিশদের কলোনি হইলো বা ব্রিটিশ ম্যান্ডেটের আন্ডারে আপনার প্রায় 30 বছর ছিল প্যালেস্টাইন। তো 1919 সালে ফর্মালি আপনার ইউরোপ থেকে জাহাজে করে করে, এই যে ছবি দেখা যাচ্ছে, জায়নিস্টদেরকে মানে আহ, হিটলার হিটলার যখন গ্যাস চেম্বারে ঢুকায় মানুষ মারতেছিল, এইসব তো আরো পরে শুরু হয়েছে। কিন্তু 1919 সাল থেকেই আপনার জাহাজে ভর্তি করে করে নিয়ে আসা হইলো ইউরোপের বিভিন্ন জায়গা থেকে আপনার জিউসদেরকে। অর্থাৎ হিটলারের কিলিং শুরুর আগেই আসলে জিউসরা আসা শুরু করছে, বিকজ বেলফোর্ট ডিক্লারেশনের আলোকে ব্রিটিশরা তাদেরকে প্রতিশ্রুতি দিছে যে তোমাদেরকে আমরা এখানে পুনর্বাসিত করব। সো এই প্রতিশ্রুতির আলোকে ব্রিটিশরা জাহাজে করে করে আসা শুরু করছে তার আগেই। এবং আসার পর তারা প্রথম যেই কাজটা করছে, তারা কিছু গুপ্ত সশস্ত্র সংগঠন বানাইছে। এবং এই যে মানে তিনটা সংগঠনের ছবি এখানে আমি দিলাম, দেখেন। একটা হচ্ছে হাগানা ইন 1920, ইরগুন ইন 1931, এবং লেহি ইন 1940। এগুলো সব জায়নিস্ট গুপ্ত সশস্ত্র সংগঠন। এই সংগঠনগুলোকে কিন্তু ব্রিটিশরাই বলছে যে এরা হচ্ছে টেরোরিস্ট অর্গানাইজেশন, কারণ তখন কিন্তু ব্রিটিশ ম্যান্ডেটে চলতো প্যালেস্টাইন। তো এরা কি করতো, এরা হচ্ছে প্যালেস্টাইনদেরকে গ্রামে গঞ্জে মেরে টেরে তাদের বাড়িঘর দখল দিত, এবং এরা স্মাগলিং করে করে আরো জিউস পিপল ঢুকাইতো। এবং এই সংগঠনগুলাই ইভেন ব্রিটিশ, তারা পিপলদেরকে টেরোরাইজ করতো। তারপরে তো হিটলার যখন ইউরোপে জার্মানিতে ইহুদিদেরকে পিটানো শুরু করলো, তখন আরো জোরে সোরে মাইগ্রেশন বাড়লো আর কি। নেক্সট 10 ইয়ার্সে ধরেন 1 লাখ থেকে 4 লাখ লোক চলে আসলো, প্রায় 4-5 লাখ লোক, যখন আপনার 1945 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হচ্ছে তখন আর কি। প্রচুর লোক চলে আসছে তখন ইউরোপ থেকে প্যালেস্টাইনে। তো এরপরে 1946 সালে এই ইরগুন যে সন্ত্রাসী সংগঠন, তারা হচ্ছে কিং ডেভিড হোটেলে একটা বিস্ফোরণ ঘটায়। এবং কিং ডেভিড হোটেলে কেন বিস্ফোরণ ঘটায়, এইটা হচ্ছে ব্রিটিশদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হইতো এখানে। এবং তখন ব্রিটিশরা ইউনাইটেড নেশনসে একটা পার্টিশন প্ল্যান দিচ্ছে যে রেজলিউশন 181 নামে পরিচিত, যে আরবরা হচ্ছে 45% অফ দ্য ল্যান্ড পাবে আর জিউসরা 55% অফ দ্য ল্যান্ড পাবে। এইটাকে বলা হয় রেজলিউশন 181। তো এইটা সম্ভবত হয়তো বা এই প্ল্যান অথবা ব্রিটিশদের অন্য কোনো প্ল্যান এই জুইশ জায়নিস্টদের পছন্দ হয়নি। হুম। এই জন্য তারা কিং ডেভিড হোটেলে হোটেল ব্লাস্ট করে ব্রিটিশ অফিসিয়ালদেরকে উড়াই দিছিল। তো ব্রিটিশরা ডেজিগনেট করছিল যে ইরগুন এবং এই লেহি এবং হাগানা এরা হচ্ছে সন্ত্রাসী সংগঠন। কিন্তু এই ইরগুনের যে প্রতিষ্ঠাতা মেনাকেন বেগিন, এই লোক হচ্ছে পরে আবার ইসরায়েলের প্রাইম মিনিস্টার হয় এবং শান্তিতে নোবেল পুরস্কারও পায়। সো এই এই ঘটনাগুলো ঘটে। তারপরে তো বাকি ঘটনা জানেন, যে নাকবা হয়, এটা হয়। এবং এরপরে 1990-তে, ফাস্ট ফরওয়ার্ড টু 1990, সেকেন্ড ইন্তিফাদার সময়,
তখন আপনার অসলো অ্যাকর্ড চুক্তি হয় বিটুইন আপনার ক্লিনটন, ইয়াসির আরাফাত এবং সম্ভবত আইজাক রবিন ছিল তখন প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল। তো তখন 3টা জোনে ভাগ করা হয়, জোন এ, বি এন্ড সি। তো দেখেন জোন সি হচ্ছে ইসরায়েলি কন্ট্রোলে, ওয়েস্ট ব্যাংকের ভিতরে, যে আকাশি রঙের এই অংশটা। আর এ আর বি হচ্ছে প্যালেস্টাইন কন্ট্রোল, কিন্তু এর ভিতরেও তারা এমন ভাবে এ বি অংশটাকে ভাগ করে দিছে যে সরাসরি নিজেরা কানেক্টেড থাকতে পারবে না তারা। প্রত্যেকটা মানে এ বি এর কিছু মানে 1-2টা কমিউনিটির মধ্যেই তাদের হচ্ছে যে ইসরায়েলি কন্ট্রোল মাঝে মাঝে। আর এইটা তো 1990 সালের ম্যাপ। বর্তমানে এই জোন এ আর বি এর অংশ মানে আহ, এই ম্যাপের থেকে আরো 70-80 ভাগ কমে গেছে। মানে ইসরায়েলিরা এত বেশি বসতি দখল করছে, মুসলিমদেরকে উচ্ছেদ করছে। সো এই হচ্ছে মোটামুটি আধুনিক প্যালেস্টাইনের ইতিহাস, বা মানে আমি যদি জায়নিস্টদের যে জবরদখলের ইতিহাস বলি আর কি ভাই। তো এই জি। হচ্ছে অবস্থা, এবং এইটা আরেকটা কারণ যে নেতানিয়াহু ইজ ভেরি ডেসপারেট, যে সে যদি ক্ষমতাচ্যুত হয় তাহলে পরের দিনই সে জেলে যাবে। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।